গুড মর্নিং হরিদ্বার থেকে। গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না। আমার জন্য গুড মর্নিং, আপনাদের জন্য গুড নাইট, কারণ ঘড়িতে বাজছে 2:30। 2:45 আমার রিপোর্টিং টাইম। বাসের জন্য 3:15 বাস ছাড়বে। বিকেল 4টের সময় আমি গোবিন্দঘাট পৌঁছবো। তো বদ্রীনাথের বাস, গোবিন্দঘাট হচ্ছে বদ্রীনাথের 20 কিলোমিটার আগে, সেখানেই আমাকে নামতে হবে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ডের জন্য। তো যাই হোক, এখনও অবধি এই লাস্ট দুদিনে কতটা খরচা হয়েছে সেগুলো একটু ডিসকাস করে নিই, কারণ অনেকেরই ট্রিপ প্ল্যান করতে সেটা কাজে লাগে। আমি দুরন্ত 3 AC ইকোনমিতে এসেছি, যেটার ভাড়া নিয়েছে 2770 টাকা। হাওড়া অবধি পৌঁছতে আমার 200 টাকা ক্যাব ফেয়ার লেগেছে। আর আমার ট্রেনে কিন্তু খুব একটা বেশি খাওয়ার খরচা লাগেনি। চা খেয়েছি গোটা 60 টাকা মতো, কারণ কি ট্রেনে খাবার দাবার সব ইনক্লুডেড ছিল। চাও দিচ্ছিল, বাট ওই বাঙালির বেশি বেশি চা লাগে না। তো তারপরে দিল্লিতে নেবে 150 টাকা অটো ভাড়া নিয়েছে কাশ্মীরি গেট যেতে। কাশ্মীরি গেট থেকে বাস, যেটা আমি নিয়েছিলাম, 365 টাকা নিয়েছে আমাকে হরিদ্বার পৌঁছতে। হরিদ্বার পৌঁছে আমার হোটেল কস্ট 1200 টাকা লেগেছে। জঘন্য হোটেল, নস্টালজিয়া এসে আমি নিয়ে নিয়েছিলাম হোটেলটা। লাস্ট 3 ঘন্টা ধরে এসি চলছে না, জঘন্য ব্যাপার স্যাপার, মানে বুঝতেই পারছেন। যাই হোক, তো এরপরে গঙ্গার ঘাটে যেতে আসতে আমার 150 টাকা লেগেছে, যেটা আপনারা লোক বেশি থাকলে হয়তো শেয়ার হয়ে যাবে রিক্সা ভাড়া। এছাড়া খাবার খরচা আমার সারাদিনের মিলিয়ে ওই ধরে নিন গোটা 500 টাকা মতো লেগেছে। তো সব কিছু মিলিয়ে আরও এছাড়া ওই যখন হরিদ্বারের বাসে ছিলাম, রাস্তায় কিছু খাওয়া দাওয়া সব মিলিয়ে আমার এখনও পর্যন্ত খরচা পড়ে গেছে 5625 টাকা। ডে 3 এর খরচা, ওই হরিদ্বার থেকে বদ্রীনাথের বাস বগেরা, সেগুলো কালকে আমি ব্লগ যখন শেষ হবে তখন আপনাদের সঙ্গে ডিসকাস করব। আপাতত ট্রিপের কস্ট হচ্ছে ট্রেন ভাড়া নিয়ে 5625 টাকা। ভোর 3:15 সময় হরিদ্বার বাস ডিপো থেকে বাস ছেড়ে দিল বদ্রীনাথের উদ্দেশ্যে। বদ্রীনাথ আমরা নামবো না, আমরা বদ্রীনাথ থেকে 20 কিলোমিটার আগে গোবিন্দঘাট বা গোবিন্দ ধামে নেমে পড়ব। সেখান থেকেই হেমকুণ্ড সাহিব আর ভ্যালি অফ ফ্লাওয়ার্সের রাস্তা কাটে। অন্ধকার ভোর বা রাত্রি, সে আপনি যাই বলুন, শহরটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। এই ভোরের অন্ধকারেই আমাদের বাস ছুটে চলল ঋষিকেশ পার করে পাহাড়ে চড়ার রাস্তায়, মানে গড়ওয়াল হিমালয়তে। আর দেখতেই পাচ্ছেন রাস্তায় মহাদেবের আশীর্বাদ না নিলে কি হয়, তো মহাদেবের আশীর্বাদ নিয়ে আমরা চললাম পাহাড়ের উদ্দেশ্যে, দুর্গম পাহাড়ের উদ্দেশ্যে। ডেস্টিনেশন গড়ওয়াল হিমালয়। ভোর হতে না হতেই আলো ফুটে গেল, আর আলো ফুটেই চারিদিকটা সবুজের ঝলসানি, এই মনসুনের সবুজের প্রতাপ দেখে আমার চোখ জুড়িয়ে গেল। গড়ওয়াল হিমালয়ের রাস্তা কিন্তু দিল্লি মানালি বা মানালি বা হিমাচল চত্বরের রাস্তার মতো না। ওই রাস্তাটাকে এতদিন আমরা রুক্ষ বলতাম, কিন্তু এই রাস্তার কম্প্যারিজনে ওটা রুক্ষ রাস্তা। রুক্ষ রাস্তা এটা, যা লেভেলে আঁকা বাঁকা পথে দিয়ে বাসটা এগোচ্ছিল, অলরেডি মানে বাস শুরু হওয়ার 1 ঘন্টার মধ্যেই দেখতে পাচ্ছেন আশপাশ থেকে লোকজন বমি করা শুরু করে দিয়েছে। এখন তো জার্নি আরও মানে 90% জার্নি বাকি। এর সাথে সাথে সানরাইজটা, ও মানে কি বলবো স্যার, চোখ জুড়ানো সানরাইজ, চোখ জুড়ানো সানরাইজ। আর চারিপাশে গড়ওয়াল হিমালয়, ছোট ছোট গ্রাম। আর সাথে আমাদের পাড়ি দিয়েছে অলকানন্দা নদী, উত্তরাখণ্ডের সবচেয়ে বড় নদী অলকানন্দা। বদ্রীনাথ থেকে এই নদীর উত্থান। এবারে আপনাদেরকে এই অলকানন্দা আর আমাদের রাস্তায় 5টা প্রয়াগ পড়বে। প্রথমত নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ আর দেবপ্রয়াগ। এই প্রয়াগগুলোর ব্যাপারে জানিয়ে রাখি। আর এটা দেখতে পাচ্ছেন ধারী মাতার মন্দির। এই ধারী মাতার মন্দির কিন্তু মারাত্মক জাগ্রত। তার কারণ হচ্ছে ধারী মাতার মন্দির, এই জায়গাটা, এই যে নদীর মাঝে বসে আছে, এনাকে শিফট করার চেষ্টা করা হয়েছিল, আর সেই বছরেই কিন্তু কেদারনাথ আপদা এসেছিল। তো এই ধারী মাতা বলে নাকি উত্তরাখণ্ডকে এর মাদার নেচার বা এই প্রকৃতির যে দুর্যোগগুলো, সেই দুর্যোগগুলো থেকে বাঁচায়। আর এই অলকানন্দী দেখছেন কি সুন্দর একটা ওপরে কুয়াশা বা মেঘ যাই বলতে পারেন জমে আছে। উফ, দারুণ অনুভূতি। এই অলকানন্দা নদী চামোলির বদ্রীনাথ গ্লেশিয়ার থেকে তৈরি হচ্ছে, আর দেবপ্রয়াগ অবধি 5টা প্রয়াগের সৃষ্টি করছে 5টা ভিন্ন নদীর সাথে। নন্দপ্রয়াগে নন্দাকিনী নদীর সাথে নন্দপ্রয়াগ, পিন্ডার গঙ্গার সঙ্গে মিশে তৈরি হচ্ছে কর্ণপ্রয়াগ, ধৌলি গঙ্গার সঙ্গে মিশে তৈরি হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, মন্দাকিনীর সঙ্গে মিশে তৈরি হচ্ছে রুদ্রপ্রয়াগ, আর ভাগীরথের সঙ্গে দেবপ্রয়াগ। বাস দাঁড়িয়েছে
একটা ধাবায়, এখানে রান্নাবাড়ি চলছে, আমিও কিছু টুকটাক খাবার খেয়ে নিলাম এই ধাবা। উত্তরাখণ্ডে বলে দিই, মানালির মতো কিন্তু এই গ্লিটসি বড় বড় ধাবা পাবেন না, এই ছোট ছোট হাম্বল সেটায়ারের ধাবাগুলো পাবেন। বাট রাস্তায় পথ চলতে পারফেক্ট অথেন্টিক সেট আপ। সকাল 3:15 বাস ছেড়েছিল, এখন বাজছে 8:30। অলমোস্ট 230 কিলোমিটার কভার করে নিয়েছে, মানে মারাত্মক টেনেছে বাসটা। রাস্তাও ভালো আছে, মেঘলা ওয়েদার। আর এখান থেকে যোশীমঠ 65 কিলোমিটার, এখান থেকে গোবিন্দঘাট আর 80 কিলোমিটার। মোস্ট প্রবাবলি আর 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। এখন আমি ভাবছি যে আজকে আমি ভেবেছিলাম হয়তো পৌঁছতে বিকেল হয়ে যাবে, তো গোবিন্দঘাটে গিয়ে ভেবেছিলাম থাকবো। এখন ভাবছি যে গোবিন্দঘাটে যদি 12টা নাগাদ পৌঁছে যাই বা 11টা সাড়ে 11টা নাগাদ পৌঁছে যাই, তাহলে কি একেবারে ঘাঙ্গাড়িয়ার জন্য বেরিয়ে পড়বো কিনা। তো দেখা যাক। আশপাশটা কিছুটা এরকম। মানে একদম প্রকৃতির কোলে, বলে না, প্রকৃতির কোলে। তো চাটা খেলাম, ধাবাটা দেখলেন, এরকম ছোট ছোট ধাবা পেয়ে যাবেন। এই রাস্তাটা কিন্তু ওই দিল্লি মানালি হাইওয়ের মতো অতটা কমার্শিয়ালাইজ না, কিন্তু হ্যাঁ এখানে ছোট ছোট ধাবা আপনি পেয়ে যাবেন। নেটওয়ার্ক বেশ কিছু জায়গায়, আমি যেহেতু এয়ারটেল ইউজ করি, পাচ্ছি না আমি, তো সাথে ক্যাশ ক্যারি করাটা অনিবার্য। তো চলুন, রাস্তায় দেখা হবে। অল্প চা জলপান শেষ করে আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশন, যেটা ভেবেছিলাম অনেক সময় লাগবে, কিন্তু বাসটা ভালোই কভার করেছে। তো আর আমাদের ডেস্টিনেশন 100 কিলোমিটার মতো দূরে। আমরা এখন ছুটে চলেছি গরুড় গঙ্গার দিকে। 5টাই, মানে যে প্রয়াগের কথা আপনাদেরকে বলছিলাম, সেই 5টা প্রয়াগই কিন্তু আমরা ক্রস করে এবারে অলমোস্ট যোশীমঠের দিকে রওনা দিচ্ছি। তো আমার নাবার কথা হচ্ছে গোবিন্দঘাটে। বাই দ্য ওয়ে, চারিদিকের অবস্থাটা দেখতে পাচ্ছেন কি সবুজ। মানে মনসুনে এই পাহাড়ের এই ব্যাপারটাই আমার সব থেকে ভালো লাগে। এই পাহাড়ের কোনায় কোনায় মেঘ যেন তাকে আঁকড়ে ধরে আছে, আর নিচে সবুজ উজ্জ্বল তৃণভূমি। উফ, এটার জন্যেই তো আমরা বছরের কয়েকটা দিন বাঁচিয়ে ছুটি নিয়ে ছুটে চলে আসি মনটাকে তরতাজা করতে। আর এটা সবার জন্যই প্রয়োজন, মানে যারা চাকরি করুক বা ব্যবসা করুক, এই একটা ব্রেক কিন্তু সবার লাগে। আসছে 4-5টা মাস তার সাথে, তার সংঘর্ষের সাথে জোঝার জন্য। এই বদ্রীনাথ হাইওয়েতেই কিন্তু খুব নাম করা গোপেশ্বর মহাদেব এই রুটের মধ্যেই পড়ে। আপনি যদি চান এই বদ্রীনাথের বাস ধরে আপনি নেমে পড়তে পারেন গোপেশ্বর যাওয়ার রাস্তায়, সেখান থেকে অটো বা শাটল ক্যাব আপনাকে গোপেশ্বর পৌঁছে দেবে। আর কেউ যদি কেদারনাথ যেতে চান, কেদারনাথে যাওয়ার জন্য আপনি চান বাসে করে বেরিয়ে যাবেন, আপনি রুদ্রপ্রয়াগে এই সেম বাসটা ধরে রুদ্রপ্রয়াগে নামতে পারেন। রুদ্রপ্রয়াগ থেকে আপনি গুপ্তকাশী আর তারপর সোনপ্রয়াগে শাটল ক্যাব, শেয়ার ক্যাব আপনি ব্রেক জার্নি করে পেয়ে যাবেন। একটা ছোট্ট টিপ দেবো, এই বাসটা যদি আপনি বুক করেন তাহলে বাঁ দিকের সিটগুলো বুক করবেন, উইন্ডো সিট, তাহলে রাস্তায় প্রত্যেকটা প্রয়াগ আপনি দেখতে দেখতে যেতে পারবেন। ছোট্ট একটা টিপ, কাজে লাগবে আপনার। কয়েকদিন আগে এই যোশীমঠের থেকে গোটা 5 কিলোমিটার আগেই ল্যান্ডস্লাইড হয়, যে কারণে এই যাত্রা হেমকুণ্ড সাহেব বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এই যাত্রাগুলো কিন্তু বেশ কিছুটা এফেক্টেড হয়েছিল। বাট লাস্ট 4-5 দিন ধরে খুব সুন্দর ওয়েদার, কোনো রকম ল্যান্ডস্লাইড বা কোনো রকম বিপর্যয়ের খবর নেই। তো আপাতত উত্তরাখণ্ডে সব কিছু কন্ট্রোলেই আছে, আপনি স্বচ্ছন্দে আসতে পারেন। যারা পায়ে হেঁটে হেমকুণ্ড সাহেব করতে পারেন না বা পারবেন না, আপনারা চাইলে কিন্তু হেলিকপ্টার সার্ভিস অ্যাভেল করতে পারেন, ঘাঙ্গাড়িয়া থেকে অ্যাভেলেবেল আছে। এছাড়া আপনি চাইলে গোবিন্দঘাট থেকেও হেলিকপ্টার সার্ভিস অ্যাভেল করতে পারেন। চারিদিকের প্রকৃতি কিন্তু মানে অন্য লেভেলেই তার মাধুর্যটাকে নিয়ে চলে গেছে, মানে চোখ ঝলসে যাওয়ার মতো সবুজ চারিদিকে। কারণ কিছুদিন আগে অবধিও কিন্তু রোজ বৃষ্টি হয়েছে, ইভেন কাল রাত্রেও বৃষ্টি হয়েছে। কিন্তু এই বৃষ্টি, কাল রাত্রের বৃষ্টি, যে আমাদের এই যাত্রাকে কিভাবে বিপর্যয়ে ফেলতে পারে সেটা কিন্তু তখনও জানতাম না। যাক,
বেশি ভনিতা না করে স্ট্রেট টু দ্য পয়েন্টে যাব। তো আমরা গরুড় গঙ্গার দিকে এগোচ্ছিলাম। গরুড় গঙ্গাতে পৌঁছে দেখতে পারি হঠাৎ করে রোড ব্লকেজ, পুলিশ রাস্তা বন্ধ করে রেখেছে, কারণ আগে 4টে জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে কাল রাত্রের বৃষ্টির পর। তখনও ব্যাপারটা কতটা গুরুতর সেটা বুঝতে পারিনি। আমরা ভাবলাম ছোট্ট কোনো মাইনার স্লাইড হয়েছে, পাথর টাথর পড়েছে, 1-1.5 ঘন্টায় ক্লিয়ার হয়ে যাবে। আর তারপরে আমাদের যাত্রা শুরু। কারণ খুব তাড়াতাড়ি, মানে 10:30টার মধ্যে, 3:15 থেকে 10:30টার মধ্যে বাসটা কিন্তু গরুড় গঙ্গায় নিয়ে চলে এসছে আমাদের। এখন পিপলকড়ি থেকে জাস্ট কিছুক্ষণ এগিয়ে এসে, মানে যোশীমাঠ এখান থেকে আর 25 কিলোমিটার, এইখানে একটা ছোট্ট করে ল্যান্ডস্লাইড হয়েছে, তাই রাস্তা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে, দেখতেই পেলেন। তো আপাতত ওয়েট করা হচ্ছে, সব গাড়ি একে একে লাইন দিয়ে কিউতে দাঁড়িয়ে পড়ছে। তো রাস্তা খুললেই রওনা দেওয়া হবে। আমার মনে হয় এই যে টাইমটা দেখায় না বাসের, এক্সটেন্ডেড টাইমটা, এটা মনে হয় এইসব ইনসিডেন্টের জন্যেই। এখন বাজছে ঘড়িতে 10:30। তো আশা করি যদি ধরে নিই 1.5-2 ঘন্টাও এখানে আটকে থাকি, তাহলেও আশা করছি 1-1.5টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু আশপাশে ভিউ তো দেখতেই পাচ্ছেন, চরম। চলুন একটু দেখাই আপনাদের। নিচ দিয়েই বয়ে চলেছিল অলকানন্দা নদী, যার নাম এখানে গরুড় গঙ্গা। সামনে একটা লক্ষণ মন্দির, আর নিচ দিয়ে সুন্দর এই নদী একটা দারুণ যেন সিম্ফনি তৈরি করছিল। এই পাহাড়ি গঙ্গা চিরকালই কেন জানি না আমার দারুণ লাগে। আর থাকতে না পেরে গঙ্গায় পা ডুবিয়ে বসেই পড়লাম একদম গরুড় গঙ্গার কাছে। দেখতেই পাচ্ছেন এখানে গঙ্গার স্রোত কিন্তু মারাত্মক তীব্র। ভাবা যায় এই গঙ্গা, এই মা গঙ্গা এই তীব্র স্রোত নিয়ে একেবারে ভাসিয়ে চলেছে পুরো দেশকে বঙ্গোপসাগর অবধি। ভাবলেই কিন্তু গায়ে একটা শিহরণ দিয়ে ওঠে। আর এই গঙ্গার বুকের তটে যা হাওয়া আর যা ঠান্ডা, কিন্তু ভাল লাগছিল কারণ ওপরে যেখানটা বাসটা দাঁড়িয়ে আছে ওখানে কিন্তু বড্ড গরম। 10:30টায় ল্যান্ডস্লাইডে আটকেছিলাম, এখন ঘড়িতে 1টা বাজছে। আর বলছে নাকি 4টে জায়গায় স্লাইড হয়েছে, যেটাকে ছোট্ট স্লাইড মনে করছিলাম, এটা কিন্তু ছোট্ট স্লাইড না। 4টে জায়গায় নাকি ল্যান্ডস্লাইড হয়েছে। আর মোটামুটি বলছে রাস্তা খুলতে 5টা কি 6টাও বাজতে পারে। আমি ভাবছিলাম কোথায় গোবিন্দঘাট পৌঁছে আজকে ঘাঙ্গাড়িয়া পৌঁছে যাব। এখন গোবিন্দঘাট পৌঁছানোটাই মুশকিল লাগছে। এই হচ্ছে পাহাড়ের ব্যাপার, বুঝলেন তো। মানে ওয়েদার বাইরে থেকে যতই ভালো লাগুক, কখন কোথায় কিভাবে যে দুর্ঘটনা ঘটতে পারে কেউ বলতে পারে না। আমরা এখনও গরুড় গঙ্গাতেই আটকে আছি। তো এই গরুড় গঙ্গার এখন অবস্থা গরম কিন্তু আছে, কিন্তু হ্যাঁ হাওয়া দিচ্ছে। নদীর ধার অলকানন্দা নদী, যেটাকে এখানে এই জায়গাটায় অলকানন্দার এই স্ট্রিমটাকে গরুড় গঙ্গা বলে। এই জায়গাটার নাম হচ্ছে গরুড় গঙ্গা। তো যাই হোক, দেখা যাক কতক্ষণে রাস্তা খোলে। যেমন রাস্তা খুলবে সেরকম আপনাদেরকে আপডেট দেবো। চলুন তাহলে, দেখা হচ্ছে কিছুক্ষণে। 1টা থেকে 2টো, 2টো থেকে 3টে, 3টে থেকে 4টে বেজে গেল। জ্যাম কিন্তু অনেক বেড়ে গেছে, হাজারে হাজারে গাড়ি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। কিন্তু কখন রাস্তা খুলবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর বলছে হতেও পারে যে আজ রাত্রেবেলা রাস্তা নাই বা খুলল। তো এই রকম একটা সংশয় নিয়ে আমার কোথাও না কোথাও যেন এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ডের স্পিরিটটা কোথাও না কোথাও কম হয়ে যাচ্ছিল। তাই একটা ডিসিশন নিলাম। অনেক আক্ষেপের সাথে জানাচ্ছি যে এইবার হেমকুণ্ড আর ভ্যালি অফ ফ্লাওয়ার্সটা করা গেল না। সেই সকাল 10:30টায় রাস্তা বন্ধ হয়েছে, এখনও ক্লিয়ার হয়নি। এখন অলমোস্ট 5:30 বাজে, এখনও ক্লিয়ার হয়নি। আর কখন হবে কোনো গ্যারেন্টিও নেই। তো আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম, এবারে দুটোই করব, আপনাদেরকে দেখাবো। বাট যেরকম আনসার্টেন রাস্তাঘাট,
আর উপরে যেরকম বিপদের আশঙ্কা, রিস্কটা না নেওয়াই বেটার। আর সেকেন্ড কথা হচ্ছে যেহেতু হেমকুণ্ডের পুরো ট্রাফিকটা এই গরুড়গঙ্গায় আটকে আছে, যখন সবাই মিলে গোবিন্দঘাটে পৌঁছবে তখন গোবিন্দঘাটে স্টের অপশন পাওয়া যাবে কি না সেটাও সন্দেহ, জসিমাটেও স্টের অপশন পাওয়া যাবে কি না সেটাও সন্দেহ, কারণ যেই ভিড়গুলো এগিয়ে পড়ে সেগুলো লাস্ট 6-7 ঘন্টা ধরে একই জায়গায় স্টোর হচ্ছে। সেহেতু স্টে অপশনসগুলো অনেক প্রবলেমেটিক হতে পারে, সেহেতু রিস্ক না নিয়ে আমি ঋষিকেশের একটা বাস ফেরত আসছিল, নিয়ে নিলাম। এখন ঋষিকেশ যাচ্ছি, হয়তো পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। হ্যাঁ, মনটা ভালো নেই, বাট চিন্তা করবেন না, রাস্তা খুব খারাপ। অন্য কোনো রুটে নিশ্চয়ই যাব। কোথায় যাব, কি করব, সেটা না হয় ঋষিকেশ পৌঁছে কথা বলি, এখনও ডিসাইড করিনি। তো যাই হোক, খুব দুঃখিত, সরি টু অল দ্য ভিউয়ার্স যারা হয়তো এক্সপেক্ট করছিলে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ডের সিনস দেখবে, বাট দেখি অন্য কিছু যদি ভালো দেখাতে পারি। একরাশ মন খারাপ নিয়ে ঋষিকেশগামী একটা বাসে বিকেল 5:30টার সময় উঠে গেছিলাম। ভালো লাগছিল না কিছুই, কারণ অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা ছিল ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহিব দেখার, ব্রহ্মকমল, ব্লু পপি, এই ফুলগুলোকে নিজের ক্যামেরায় ক্যাপচার করার। যাই হোক, এই অলকানন্দা কিছুক্ষণ আগে আমার উৎসাহ দেখেছিল, এই অলকানন্দা এখন আমার হতাশ চেহারাটা দেখছে। আর আমরা ছুটে চলেছি ঋষিকেশের দিকে, রুদ্রপ্রয়াগ ক্রস করছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, ভোর 3:15 থেকে আরম্ভ করে এখন মোটামুটি বিকেল 7টা বাজে, মানে অলমোস্ট 20 ঘন্টার কাছাকাছি আমি স্ট্রেট একটা রোডওয়েজের বাসে বসে আছি, শরীরে আর কিছু নেই। যাই হোক, ঋষিকেশে পৌঁছেই যে থেমে যাব তা না, ঋষিকেশে পৌঁছেও কিন্তু আবার রওনা দিতে হবে দিল্লির জন্য, কারণ ঋষিকেশে এত রাত্রিবেলা হোটেল নিয়ে আমাকে তো সেই পরের দিনকে আবার দিল্লিতে যেতেই হবে, কারণ হিমাচলটাই ভাবছি যাব। ঘড়িতে বাজে 11:30, ঋষিকেশ পৌঁছেছি। একটা অটো নিয়ে নিলাম, লক্ষ্মী হলিডেজের বাস বুক করেছি ঋষিকেশ থেকে দিল্লির জন্যে, রাত 12:15 বাস। মুখ চোখের অবস্থা একদম ব্লগের জন্য প্রেজেন্টেবল না। 24 ঘন্টা বাস জার্নি করার পরে ওই 6টা নাগাদ গরুড়গঙ্গা থেকে রোডওয়েজের বাস নিয়ে ঋষিকেশে পৌঁছলাম 11টা। সেখান থেকে আবার অটো নিয়ে পৌঁছেছি এই ঋষিকেশের নেপালি ফার্মের এখান থেকে লক্ষ্মী হলিডেজের একটা বাস কাটলাম, স্লিপার বাস, কারণ শরীর আর দিচ্ছে না। তো হিসেব অনুযায়ী সকাল 5টা 5:30টার মধ্যে পৌঁছে দেবে আমাকে দিল্লিতে গিয়ে সারাটা দিন রেস্ট করে রাত্রিবেলা ভাবছি 11টার বাস, লক্ষ্মীরই বাস নিয়ে নেব। সেটা করে মানে সেটা হিমাচল মানালির বাস। এবার মানালি যাব না তীর্থন যাব না কসল যাব, সেটা এখনও ডিসাইড করিনি। তো দেখা যাক, আপাতত বাস আসুক, বাসে একটু ঘুম দিতে হবে। বলার জন্য অনেকেই বলবে সেই ঘুরে ফিরে হিমাচল আমার পিছু ছাড়ে না, না আমি হিমাচলের পিছু ছাড়ি না, কিন্তু অপশান বলতে আর কি, বদ্রীনাথ রুটে যা দেখলাম আর তার উপর যা বিচ্ছিরি হ্রাস হয়ে গেছে ওই ল্যান্ডস্লাইডটার জন্যে, ওখানে ঠিক যে ফিলিংটার জন্য গেছিলাম সেটা হবে না। আর এছাড়া আর কোথায়, কেদারনাথ, সেখানেও ল্যান্ডস্লাইড হয়েছে। তো হিমাচলটা এখন কম্প্যারেটিভলি সেফ মনে হচ্ছে। দেখা যাক কোথায় যাই হিমাচলের। এখনও যেটা বলছি, মানালিতেও যেতে পারি। মানালি অবভিয়াসলি আমার কমফর্ট জোন। জিবিতেও যেতে পারি, মানে তীর্থন বা কসলেও যেতে পারি। তো ডিসাইড করিনি এখনও, দেখা যাক, বাসে বসে রেস্ট নিয়ে চিন্তা করে নেবো। এটা হচ্ছে ঋষিকেশের নেপালি ফার্ম, ফ্লাইওভারের নিচে। এখান থেকেই সব দিল্লিগামী বাসগুলো আপনি পেয়ে যাবেন রাত্রিবেলা, যেগুলো 11:30, 11টা, 12টা, 12:15, 1টা এই নাগাদ এই বাসগুলো, স্লিপার বাসই বেশিরভাগ রওনা দেয় দিল্লির জন্য। এই হচ্ছে আমাদের লক্ষ্মী হলিডেজের স্লিপার বাস, দেখতেই পাচ্ছেন।
একদম সুন্দর পরিপাটি করা ভেতরের অ্যাটায়ার, 2x1 স্লিপার, বাঁ দিকে দুজনের স্লিপার আপ অ্যান্ড ডাউন, আর ডান দিকে সিঙ্গেল স্লিপার। তো আমি ডান দিকের একটা স্লিপার নিয়ে নিয়েছিলাম। এই হচ্ছে আজ রাত্রিবেলার জন্য আমার বেডরুম। পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। সব থেকে বড় কথা হচ্ছে টানা 24 ঘন্টা রোডওয়েজের বাসে ট্রাভেল করার পরে ফাইনালি একটা কমফোর্টেবল স্লিপার বাসে এসে যে কী শান্তি হচ্ছিল এটা আপনাকে কিভাবে বোঝাবো। যাক, 5টায় দিল্লিতে পৌঁছে একটা রুম নিয়ে নিলাম নিজের জন্যে। সো এগুলো আমার লাগেজ। একটা সোফা টাইপের আছে, একটা আয়না টাইপের আছে, তার সাথে একটা টেবিল, এটা আমার কোনো কাজে লাগবে না। এসি, ক্লিন ওয়াশরুম, একটা চেয়ার আর টেবিল দিয়েছে, ফুলগুলো নকল। মেনু কার্ড আছে, জল আছে, এসি রিমোট আই গেস, টিভি দিয়েছে, জানলা, বেড, অ্যান্ড একটা ক্লজেটও দিয়েছে জিনিসপত্র রাখার জন্যে। সো আই থিঙ্ক ইটস প্রিটি গুড। মানে 1800-এ ভালো রুম বলা যায়। এই ব্লগটা এখানেই এন্ড করলাম, কারণ এখন থেকে রাত 8টা-9টা অবধি জাস্ট ঘুম দেবো। জাস্ট ঘুম আর জাস্ট ঘুম। হ্যাঁ, কয়েকটা জিনিস কেনার আছে, পারলে মাঝখানে বেরিয়ে কিনে নেবো। তো চলুন, হেমকুণ্ড সাহেবটা হলো না, মনে একটা আক্ষেপ থেকেই গেল, কিন্তু অন্য এক গন্তব্যে যাচ্ছি, চেনা গন্তব্য মানালি। বাট এবারে মানালিতে যাওয়ার মেন কারণটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে ওই আটল টানেলটা আপনাদেরকে দেখাই। রোহতাং পাস খোলা আছে অনেক দিন পরে, জুলাই মাসে হিমাচল যাচ্ছি, তো রোহতাং খোলা আছে। আপনাদেরকে রোহতাং পাসে নিয়ে যাওয়ার ইচ্ছা রাখি। তো চলুন, দেখা হবে রাস্তায়।